হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 22 নং গদ্য অর্থাৎ একটি তুলসী গাছের কাহিনী এই গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, যে গল্পটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। গত এপিসোডে আমরা গল্পটির যে পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পরের অংশ থেকে শুরু করেছি। এখানে লেখক বলেছেন, খানা দানা না হলে বাড়ি সরগরম হয় না, তাই এক সপ্তাহ ধরে মোগলাই কায়দায় তারা খানা দানা করে। রান্নার ব্যাপারে সকলেরই গুপ্ত কেরামতি প্রকাশ পায় সাহসা। নানির হাতে শেখা বিশেষ পিঠা তৈরির কৌশলটি শেষ পর্যন্ত অখাদ্য বস্তুতে পরিণত হলেও তারিফ প্রশংসায় তা মুখরোচক হয়ে ওঠে। গানের আসরও বসে কোনো কোনো সন্ধ্যায়। হাবিবুল্লাহ কোত্থেকে একটা বেসুরো হারমোনিয়াম নিয়ে এসে তার সাহায্যে নিজের গলার বলিষ্ঠতার উপর ভর করে নিশীথ রাত পর্যন্ত একটি অবক্তব্য সঙ্গীত সমস্যা সৃষ্টি করে। এই সময়ে একদিন উঠানের প্রান্তে রান্নাঘরের পেছনে চৌকোনা আধ হাত উঁচু ইটের তৈরি একটি মঞ্চের উপর তুলসী গাছটি তাদের দৃষ্টিগত হয়। সেদিন রোববার সকাল। নিমের ডাল দিয়ে মেসোয়াক করতে করতে মোদাব্বের উঠোনে পায়চারি করছিল। হঠাৎ সে তার স্বরে আর্তনাদ করে ওঠে। লোকটি এমনিতেই হুজুগে মানুষ, সামান্য কথাতে প্রাণ শীতল করা রই রই আওয়াজ তোলার অভ্যাস তার। তবু সে আওয়াজ উপেক্ষা করা সহজ নয়। শীঘ্রই কেউ কেউ ছুটে আসে উঠানে। হাবিবুল্লাহ বলে, কি ব্যাপার? মোদাব্বের উত্তরে বলে, চোখ খুলে দেখো। তারপর হাবিবুল্লাহ বলে, কি কি দেখব? সাপখোপ দেখবে আশা করেছিল বলে প্রথমে তুলসী গাছটা নজরে পড়ে না তাদের। দেখছো না, এমন বেকায়দা আসনাধীন তুলসী গাছটা দেখতে পাচ্ছ না? উপড়ে ফেলতে হবে ওটা। আমরা যখন এ বাড়িতে এসে উঠেছি তখন এখানে কোনো হিন্দুয়ানির চিহ্ন আর সহ্য করা হবে না। একটু হতাশ হয়ে তারা তুলসী গাছটির দিকে তাকায়। গাছটি কেমন যেন মরে আছে। গাঢ় সবুজ রঙের পাতায় খয়েরি রং ধরেছে, নিচে আগাছাও গজিয়েছে, হয়তো বহুদিন তাতে পানি পড়েনি। বন্ধুরা, তখন মোদাব্বের হুঙ্কার দিয়ে উঠে হাবিবুল্লাহকে বলে, কি দেখছো? বলছি না উপড়ে ফেলো। এরা কেমন যেন স্তব্ধ হয়ে যায়। আকস্মিক এ আবিষ্কারে তারা যেন কিছুটা হতভম্ব হয়ে পড়েছে। এ বাড়ি এত শূন্য মনে হয়েছিল। ছাদে যাওয়া সিঁড়ির দেয়ালে কাঁচা হাতে লেখা কটার নাম থাকা সত্ত্বেও যে বাড়িটা এমন বেওয়ারিশ ঠেকেছিল, সে বাড়ির চেহারা যেন হঠাৎ বদলে গেছে। আচমকা ধরা ধরা পড়ে গিয়ে শুষ্ক প্রায় মৃতপ্রায় নগণ্য তুলসী গাছটি হঠাৎ সে বাড়ির অন্দরের কথা প্রকাশ করেছে যেন। এদের অহেতুক স্তব্ধতা লক্ষ্য করে মোদাব্বের আবার হুঙ্কার ছাড়ে, ভাবছ কি অত? উপড়ে ফেলো বলছি। কেউ নড়ে না। হিন্দু রীতিনীতি এদের তেমন ভালো করে জানা নেই, তবুও কোথাও যেন শুনেছে হিন্দু বাড়িতে প্রতিদিনান্তে গৃহকর্ত্রী তুলসী গাছের তলে সন্ধ্যা প্রদীপ জ্বালায়, গলায় আঁচল দিয়ে প্রণাম করে। আজ যে তুলসী গাছের তলে ঘাস গজিয়ে উঠেছে, সে পরিত্যক্ত তুলসী গাছের তলেও প্রতি সন্ধ্যায় কেউ প্রদীপ দিত। আকাশে যখন সন্ধ্যা তারা বলিষ্ঠ একাকিত্বে উজ্জ্বল হয়ে উঠত, তখন ঘনায়মান ছায়ার মধ্যে আনত সিঁদুরের নীরব রক্তাক্ত স্পর্শে একটা শান্ত শীতল প্রদীপ জ্বলে উঠত প্রতিদিন। ঘরে দুর্দিনের ঝড় এসেছে, হয়তো কারো জীবন প্রদীপ নিভে গেছে, আবার হাসি আনন্দের ফোয়ারাও ছুটেছে সুখ সময়ে। কিন্তু এ প্রদীপ দেওয়া অনুষ্ঠান একদিনের জন্য বন্ধ থাকে নাই। যে গৃহকর্ত্রী বছরের পর বছর এ তুলসী গাছের তলে প্রদীপ দিয়েছে, সে আজ কোথায়? মতিন একসময়ে রেলওয়েতে কাজ করত। অকারণে তার চোখের সামনে বিভিন্ন রেলওয়ে পট্টির ছবি ভেসে ওঠে। ভাবে, হয়তো আসানসোল, বৈদ্যবাটি, লিলুয়া বা হাওড়ায় রেলওয়ে পট্টিতে সে মহিলা কোনো আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছে। বিশাল ইয়ার্ডের পাশে
রোদে শুকোতে থাকা লাল পাড়ের একটি মসৃণ কালো শাড়ি সে যেন দেখতে পায়। হয়তো সে শাড়িটি গৃহকর্ত্রীরই। কেমন বিষণ্ণভাবে সে শাড়িটি দোলে স্বল্প হাওয়ায়, অথবা মহিলাটি কোনো চলতি ট্রেনের জানালার পাশে যেন বসে, তার দৃষ্টি বাইরের দিকে। সে দৃষ্টি খোঁজে কিছু দূরে, দিগন্তের ওপারে। হয়তো তার যাত্রা এখনো শেষ হয় নাই, কিন্তু যেখানেই সে থাকুক এবং তার যাত্রা এখনো শেষ হয়েছে কি হয় নাই, আকাশে যখন দিনান্তের ছায়া ঘনিয়ে ওঠে, তখন প্রতিদিন এ তুলসীতলার কথা মনে হয় বলে তার চোখ হয়তো ছলছল করে ওঠে। বন্ধুরা, এখানে ইয়ার্ড বলতে বোঝায় স্টেশন সংলগ্ন চত্বর। এরপরে বলা হয়েছে গতকাল থেকে ইউনুসের সর্দি সর্দি ভাব। সে বলে, থাক না ওটা, আমরা তো তা পুজো করতে যাচ্ছি না, বরঞ্চ ঘরে তুলসী গাছ থাকা ভালো। সর্দি কফে তার পাতার রস বড়ই উপকারী। মোদাব্বের অন্যদের দিকে তাকায়। মনে হয় সবারই যেন তাই মত। গাছটি উপড়ানোর জন্যে কারো হাত এগিয়ে আসে না। ওদের মধ্যে এনায়েত একটু মৌলভী ধরনের মানুষ। মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজও আছে। সকালে নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করে। সে পর্যন্ত চুপ। প্রতি সন্ধ্যায় গৃহকর্ত্রীর সজল চোখের দৃশ্যটি তার মনেও কি জাগে? অক্ষত দেহে তুলসী গাছটি বিরাজ করতে থাকে। তবে এদের হাত থেকে রেহাই পেলেও এরা যে তার সম্বন্ধে পর মুহূর্তেই অসচেতনতায় নিমজ্জিত হয় তা নয়, বরঞ্চ কেমন একটা দুর্বলতার ভাব, কর্তব্যের সম্মুখে পিছপা হলে যেমন একটা অস্বচ্ছন্দতা আসে, তেমন একটা অস্বচ্ছন্দতা তাদের মনে জেগে থাকে। তারই ফলে সেদিন সান্ধ্য আড্ডায় তর্ক ওঠে। তারা বাক বিতণ্ডার স্রোতে মনের সে দুর্বলতা, অস্বচ্ছন্দতা ভাসিয়ে দিতে চায় যেন। আজ অন্যান্য দিনের মতো রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক আলোচনার বদলে সাম্প্রদায়িকতায় তাদের প্রধান বিষয়বস্তু হয়ে ওঠে। বন্ধুরা, এখানে সাম্প্রদায়িকতা অর্থ হচ্ছে সম্প্রদায়গত ভেদ বুদ্ধি সম্পন্ন মানসিকতা ও ক্রিয়াকলাপ। এরপর মোদাব্বের বলে, ওরাই তো সবকিছুর মূলে। উলঙ্গ বাল্বের আলোয় তার সযত্নে মেথোয়াক করা দাঁত ঝকঝক করে। তাদের নিচতাহীনতা গোড়ামির জন্যই তো দেশটা ভাগ হলো। কথাটা নতুন নয়, তবু আজ সে উক্তিতে নতুন একটা ঝাঁঝ। তার সমর্থনে এবার হিন্দুদের অবিচার, অত্যাচারের অশেষ দৃষ্টান্ত পেশ করা হয়। অল্প সময়ের মধ্যে এদের রক্ত গরম হয়ে ওঠে, শ্বাস প্রশ্বাস সংকীর্ণ হয়ে আসে। দলের মধ্যে বামপন্থী বলে স্বীকৃত মকসুদ প্রতিবাদ করে, বলে বড় বাড়াবাড়ি হচ্ছে নাকি? তখন মোদাব্বেরের ঝকঝকে দাঁত ঝিলিক দিয়ে ওঠে, আর সে বলে, বাড়াবাড়ি মানে? বামপন্থী মকসুদ আজ একা, তাই হয়তো তার বিশ্বাসের কাঁটা নড়ে। সংশয়ে দুলে দুলে কাঁটাটি ডান দিকে হেলে থেমে যায়। বন্ধুরা, এখানে বামপন্থী বলতে বোঝায় সাম্যবাদী বা প্রগতিবাদী, অর্থাৎ এক কথায় বিপ্লবী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। বন্ধুরা, আজকে তাহলে গল্পের এ পর্যন্তই থাক। আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লাগছে। তাই একটি তুলসী গাছের কাহিনী, এই গল্পের অবশিষ্ট অংশ নিয়ে আমরা আবার হাজির হব পরের এপিসোডে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। গল্পে মকসুদ বামপন্থী হিসেবে স্বীকৃত। ইয়ার্ড বলতে বোঝায় স্টেশন সংলগ্ন চত্বর। সাম্প্রদায়িকতা অর্থ হচ্ছে সম্প্রদায়গত ভেদবুদ্ধি সম্পন্ন মানসিকতা ও ক্রিয়াকলাপ। বামপন্থী বলতে বোঝায় সাম্যবাদী বা প্রগতিবাদী, এক কথায় বিপ্লবী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী।